অডিও কথনে সবাইকে স্বাগতম। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস অবগুণ্ঠন। উপন্যাসটি আমি ৫টি পর্বে ভাগ করে পড়ছি। প্রথম ২টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে সেই ২টি পর্বের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৩য় পর্ব। জানালায় গিয়ে দাঁড়ালো সুজন। বাড়ির পর বাড়ি। এখন কড়া রোদ বলেই বোধহয় কোনো ছাদে মানুষ নেই। স্ত্রীর গলা কানে এলো, আমি অমলেট বানাচ্ছি, তুমি কি খাবে? শোয়ার ঘরের দরজায় স্ত্রী। হ্যাঁ, কিন্তু তুমি গ্যাসের সামনে যাচ্ছ কেন? আশ্চর্য, অমলেট তো এখন কিনতে পাওয়া যাবে না। জানি, আমি চেষ্টা করছি। তুমি দূরে দাঁড়িয়ে যদি গাইড করো তাহলে সুবিধে হয়। সুজন এগিয়ে গেল রান্নাঘরের দিকে। কলেজে পড়ার সময় এক শীতে পিকনিকে গিয়ে আলু ভাজা ভাজতে গিয়ে কিছুটা কালচে করে ফেলায় বন্ধুরা বলেছিল, বাহ, দারুণ ফ্রাই করেছিস। আমাদের দিতে হবে না, প্যাক করে বাড়ি নিয়ে যা, সবাই খেয়ে খুশি হবে। সেই প্রথম আর সেই শেষ। অল্প বয়সে রাস্তার ধারের দোকানে অমলেট ভাজতে দেখা অভিজ্ঞতার উপর নির্ভর করে ডিম ভেঙে একটা বাটিতে রাখার পর সে কি করবে যখন ভাবছে, তখন দরজায় দাঁড়িয়ে লহমা বলল, বুঝতে পেরেছি, আমি যেমনভাবে করতে বলবো সেভাবে করতে পারবে? এক কথা দুবার বলতে পারবো না। লহমা যেমন যেমন বলে যেতে লাগলো, অনুগত ছাত্রের মতো সুজন তাই করার চেষ্টা করলো। অমলেট যখন প্লেটে নামিয়ে রাখলো তখন তাদের চেহারা খুব পরিচিত বলে মনে হচ্ছিল না। লহমা জিজ্ঞেস করলো, টোস্ট বানাতে পারবে? মাথা নেড়ে হ্যাঁ বলল সুজন। লহমা বলল, দেখো আবার পুড়িয়ে ফেলো না, তারপর চায়ের জল গরম করে টেবিলে নামিয়ে আমাকে বলবে। অনেকদিন পরে এক টেবিলে বসে ব্রেকফাস্ট খেতে খেতে সুজন স্ত্রীর মুখের দিকে তাকালো। এত কাছে বসে কতকাল পরে সে ওই মুখ দেখতে পাচ্ছে তার হিসেব নেই। হ্যাঁ, এর মধ্যে কখন যে সময় বয়সের ছাপ ফেলেছে তা আগে বুঝতে পারেনি। অনেকদিন পরে কারো সঙ্গে দেখা হলে যেমন চেহারায় পরিবর্তন বোঝা যায়, একসঙ্গে থাকলে তা খেয়ালে আসে না। খেতে খেতে লহমা বলল, দেখতে ঠিকঠাক না হলেও খেতে খুব একটা খারাপ লাগছে না, চায়ের চুমুক দিয়ে দেখো তো ঠিক হয়েছে কিনা। সঙ্গে সঙ্গে কাপ তুলে চুমুক দিয়ে মুখের চেহারা স্বাভাবিক রাখার চেষ্টা করে সুজন বলল, আর একটু চিনি দিলে ভালো হতো। মাথা নাড়ল লহমা। তোমার এই বয়সে চিনি খাওয়া একদম উচিত নয়। অবশ্য আমি বললে তোমার কানে কথাগুলো ঢুকবে না, তবু আজ তোমার চায়ে ৮ চামচ চিনি দিয়েছি। চিনি খেতে অভ্যস্ত তুমি, তাই। ভালো না লাগলে শরবত বানিয়ে নাও। দ্রুত মাথা নাড়ল সুজন। না না, কদিন থেকেই ভাবছিলাম চিনি খাওয়া কমিয়ে দেব। থ্যাংক ইউ, তুমি ঠিক করেছ। লহমা ঠোঁট টিপে মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকালো। কলকাতায় যারা বাইরে থেকে এসেছে তাদের কয়েকজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেলেও মানুষ তেমন ভয় পাচ্ছে না বলে টিভি এবং রেডিওতে সরকার সাধারণ মানুষকে বারবার সতর্ক করে দিচ্ছে। প্রত্যেক নাগরিককে বলা হচ্ছে কেউ যেন ঘরের বাইরে না আসেন। ট্রেন, ট্রাম, বাস বন্ধ হয়ে গেছে। খুব শিগগির বিমান চলাচলও বন্ধ হয়ে যাবে। নিজের ঘরে বসে টিভিতে খবর দেখতে দেখতে নার্ভাস হয়ে গেল সুজন। সে লহমার ঘরের দরজায় এসে দেখলো লহমা টিভিতে চোখ রেখে বসে আছে। সুজন জিজ্ঞেস করলো, শুনলে? চাপা গলায় লহমা বলল, হুম। ঠিক এই সময় ঝনঝনিয়ে বেল বেজে উঠল। চারদিকে এত চুপচাপ যে বেলের আওয়াজ অনেক বেশি জোরালো বলে মনে হলো। কি হলে চোখ রেখে যাকে সুজন দেখতে পেল তার বয়স 25-এর মধ্যে। দরজার হুক লাগিয়ে সে পাল্লার ফাঁক দিয়ে দেখে জিজ্ঞেস করলো, কি চাই? আপনি কি সুজন বাবু? ছেলেটি একটা প্যাকেটে চোখ রেখে জিজ্ঞেস করলো। হ্যাঁ। আপনার জন্য এই প্যাকেট আছে, সই করে নিন। ছেলেটি একটা খাতায় সই করিয়ে প্যাকেটটা দিয়ে দ্রুত চলে গেল। দরজা বন্ধ করে প্যাকেটটা খুলে দুটো প্যাকেট দেখতে পেল সুজন। প্যাকেটের উপর বড় অক্ষরে লেখা রয়েছে অ্যান্টি পলিউশন ফেস মাস্ক। প্যাকেটের একপাশে অবশ্য লেখা ইউনিসেক্স। একটি প্যাকেটের বিক্রয় মূল্য 200 টাকা। ফেস মাস্ক ছেলে বা মেয়েদের জন্য নির্দিষ্ট নয়, যে কেউ ব্যবহার করতে পারে। মেয়ে অহনা পাঠিয়েছে প্যাকেটটা। লহমার ঘরের দরজায় এসে সুজন দেখল সে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে। সুজন জিজ্ঞেস করলো, কি হয়েছে? লকডাউন।
আরো 25 দিন লকডাউন হয়েছে। এই 25 দিন সারা ভারত বন্ধ হয়ে থাকবে। কি সর্বনাশ! কেউ বাড়ির বাইরে যেতে পারবে না, করুণ গলায় বলল লহমা। আরো 25 দিন গৃহবন্দী থাকতে হবে ভাবতে পারল না সুজন। কথা ঘোরানোর জন্য সে 2টো প্যাকেট এগিয়ে ধরল। মেয়ে পাঠিয়েছে আমাদের জন্য, করোনা ভাইরাস যাতে শরীরে ঢুকতে না পারে তাই এই ফেস মাস্ক ব্যবহার করতে হবে। ফেস মাস্ক? এগিয়ে এসে একটা প্যাকেট তুলে নিল লহমা। তারপর কৌতূহলী হয়ে ভেতরের মাস্ক বের করে সামনে ধরল। এটা ব্যবহার করতেই হবে, খুব দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ছে। ভগবান, কি যে হবে! মাস্ক পরার চেষ্টা করলো লহমা। এইভাবে নয়, আমি হেল্প করব? এক পা এগিয়ে গেল সুজন। মাথা নিচু করলো লহমা। দোকানে সন্তর্পণে সুতোর স্ট্র্যাপ 2টো পরিয়ে দিল সুজন। তারপর নিজেরটা পরে বলল, খুব অস্বস্তি হচ্ছে, তোমার হচ্ছে না? প্রথম প্রথম হয়তো হবে, তাতে যদি ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায় তাহলে আমি ঘুমানোর সময়ও পরে থাকতে রাজি, লহমা বলল। ভাগ্যিস মেয়ে এগুলো পাঠালো। সুজন বলল। তুমি তুমি এখানে বসে টিভি দেখো না? খুব সহজ গলায় বলল লহমা। নিঃশব্দে লহমার পাশের চেয়ারটা টেনে নিল সুজন। ভাগ্যিস 24 কেজি চাল, 10 কেজি করে 2 রকমের ডাল এবং প্রায় সমান পরিমাণের আটার সঙ্গে অন্তত 2 মাস সংসারে যা যা প্রয়োজন হবে তা নিজে দাঁড়িয়ে থেকে বলরামকে দিয়ে সেই প্রথম দুপুরের মধ্যেই বাড়িতে আনিয়েছিলেন। তবে শুধু ভাত, ডাল, তরকারি খেয়ে 2-1 দিন কোনো রকমে কাটানো যায়। কিন্তু যে ঘোষণা হয়েছে তা শোনার পর বিষাদে আক্রান্ত হলেন শরৎবাবু। শুধু পশ্চিমবঙ্গে নয়, সমস্ত ভারতের মানুষকে গৃহবন্দী হয়ে থাকতে হবে আগামী 3 সপ্তাহ। মারাত্মক করোনা ভাইরাস মেঘের মতো ধেয়ে আসছে মানুষের প্রাণ হরণ করতে। এর সঙ্গে যুদ্ধ করার কোনো অস্ত্র পৃথিবীর কোনো বিজ্ঞানীর জানা নেই। একমাত্র উপায় আত্মরক্ষার চেষ্টা করা। সেই চেষ্টার একটা হলো বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা। হয়তো এটা শত্রুকে দেখে হরিণ যেমন জঙ্গলের ভেতর মুখ লুকিয়ে ভাবে সে বেঁচে যাবে, শত্রু তাকে দেখতে পাবে না, অনেকটা সেই রকম। কিন্তু আর কোনো পথ তো সামনে নেই। 3 দিন চলে গেল। এই 3 দিন শরৎবাবু ক্রমাগত টিভির খবর শুনেছেন, নির্জন হয়ে যাওয়া রাস্তা দেখে গেছেন, আর জেনেছেন করোনার সংক্রমণ চীন থেকে ছড়িয়ে পড়েছে ইউরোপে, এখন আমেরিকায়। সংক্রমণের হার এবং তার ফলে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমেরিকায়। শরৎবাবু অনেক ভাবনা চিন্তা করে দেখলেন, পৃথিবীর শীত প্রধান দেশগুলোতেই করোনার থাবা শক্তিশালী হচ্ছে। এমনকি আমেরিকার যে অংশে এখন প্রবল শীত, সেই অংশেই করোনার কারণে বেশি মানুষ মারা যাচ্ছে। তুলনায় লাস ভেগাস, লস এঞ্জেলস ইত্যাদি উষ্ণ অঞ্চলগুলোয় করোনা ভাইরাসকে বেশ দুর্বল বলে মনে হচ্ছে। আর আফ্রিকার যেসব অঞ্চলে এখন গরম বাতাস বইছে সেই সব অঞ্চলে করোনা ভাইরাসের উপস্থিতির কথা অন্তত টিভি দেখে বোঝা যাচ্ছে না। তাই যদি হয় এই মার্চ মাস, মানে তো চৈত্র মাস, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে গরমে নাজেহাল হতে হয়। সেই গরম শুরু হলে তো করোনা ভাইরাসের থাকার কথা নয়। মন খুঁতখুত করতে লাগলো শরৎবাবুর। মার্চ মাসে কলকাতায় গরম শুরু হয়ে যায়, ফ্যান চালাতে হয়। কিন্তু এই বছর শীতের আমেজ যাই যাই করেও যায়নি। ফোন বেজে উঠল। কমলের নাম দেখলেন শরৎবাবু। বললেন, বলছি। আর তো পারছি না দাদা, 3 সপ্তাহ ঘরে আটকে থাকতে হবে। তাই তো বলছে, কি আর উপায় আছে বলো? বয়স কম, বউয়ের সঙ্গে গল্প করে কাটিয়ে দেওয়া ছাড়া। শরৎবাবুকে থামিয়ে দিল কমল। মাত্র এই 3 দিনেই সবকিছু ভুলে গেলে দাদা? বউ তো মা বাবার সঙ্গে ভাইয়ের কাছে বেড়াতে গিয়েছিল, গিয়ে আটকে গেছে। আমি তো শালা এখানে একদম একা। মনে পড়ল। শরৎবাবু বললেন, বই পড়ো, বই হলো ভালো বন্ধু। ফোন রেখে দিল কমল। শ্বাস ফেললেন শরৎচন্দ্র। তার বউ তো বাড়িতেই আছে, আছে এই পর্যন্তই। উঠে জানালার পাশে এসে দাঁড়ালেন শরৎচন্দ্র। স্লেট রঙা আকাশ, পৃথিবীর কোথাও কোনো মানুষ আছে বলে মনে হলো না। কিন্তু ও কি? শরৎচন্দ্র অবাক হয়ে দেখলেন লম্বা লেজের একটা হলদে রঙের পাখি সামনের বাড়ির ছাদের দেয়ালে বসে ঘাড় ঘুরিয়ে তাকে দেখছে। তারপর অদ্ভুত গলায় ডেকে ডানা ঝাপটালো পাখিটা। সঙ্গে সঙ্গে কোথা থেকে উড়ে এলো একই রঙের ওই রকম চেহারার আরেকটা পাখি। দুজনে খানিকক্ষণ লাফালাফি করে ডানা মেলে উড়ে গেল চোখের বাইরে।
দেখে বেশ ভালো লাগলো শরৎচন্দ্রের। এরকম ব্যতিক্রমী সুন্দর পাখি যে এই শহরে আছে তা তিনি জানতেনই না। কিন্তু সুন্দর পাখি দেখেই তো লকডাউনের দিনগুলো কাটানো সম্ভব নয়। আবার ঘরে ফিরে এলেন তিনি। ছোট আলমারির পাল্লা খুলে বোতল দুটো দেখলেন। একটাতে ২ পেগ আর অন্যটায় প্রায় তলানিতে নেমে আসা হুইস্কি পড়ে আছে। খুব কৃপণের মতো অনেকটা জল মিশিয়ে পান করলেও দ্বিতীয় দিনের জন্য কিচ্ছু পড়ে থাকবে না। তারপর মাথা গরম হয়ে গেল। এই ঘরের বাইরে কোথাও যাওয়ারও উপায় নেই। কলকাতার সমস্ত মদের দোকান, পানশালা, ক্লাব কঠোর আইনে বন্ধ করে দিয়েছে সরকার। মদ নেই বলে উঠতে বসতে মদের কথা মনে আসছে। অথচ এমন অনেক দিন গিয়েছে যে তিনি মদ স্পর্শও করেননি। আগে বৃহস্পতিবার মদের দোকান বন্ধ থাকতো। সেদিন খাওয়ার ইচ্ছে মনেই আসতো না। হাত বাড়ালেই যখন রসদ পাওয়া যায়, তখন তার চাহিদা সবসময় এক থাকে না। কিন্তু হাত বাড়িয়ে পাওয়া তো দূরের কথা, মাথা খুঁড়লেও এখন পাওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে। মন অস্থির হয়ে উঠল। একটা দুটো নয়, প্রায় ৩ সপ্তাহ শুধু টিভির দিকে তাকিয়ে কাটাতে হবে। স্ত্রীর সঙ্গে যে গল্প করবেন তেমন কথা খুঁজে পাবেন কোথায়? আর স্ত্রীকে যদি এই ঘরে আসতে বলেন সে কিছুতেই রাজি হবে না। লকডাউন শুরু হওয়ার পর টিভিতে বহু পুরনো বিখ্যাত ছবিগুলো নতুন করে দেখানো হচ্ছে। ওই ছবি মুগ্ধ হয়ে দেখছে স্ত্রী। এখানে টিভির খবর দেখার জন্য আসতে ওর কিছুমাত্র আগ্রহ হবে বলে মনে হয় না। স্ত্রীর মুখ মনে পড়তেই বঙ্কিমের কথা মনে পড়ল। তার একমাত্র শ্যালক। সরকারি চাকরি বলে সেটা এখনো টিকে আছে। শিরিঙ্গে চেহারা, ভাঙা চোয়াল। শ্যালকটি বিয়ে করেনি। ময়দানের একটি ফুটবল ক্লাবের অন্ধ ভক্ত। আর ভালোবাসে মদ্যপান করতে। জন্মদিনে সে বিলেতি মদ পান করে, অন্যদিন দেশি। শেষবার তার বাড়িতে এসেছিল দেশি মদের বোতল ব্যাগে নিয়ে। ক্লাব ফুটবলে জিতেছে বলে বন্ধুদের খাওয়াবে, তাই টাকার দরকার। রেগে গিয়েছিলেন শরৎচন্দ্র। শ্যালককে কটু কথা বলেছিলেন। সেই থেকে বঙ্কিম আর এই বাড়িতে আসেনি। শরৎচন্দ্রের সন্দেহ স্ত্রী তাকে গোপন করে দাদাকে অর্থ সাহায্য করে, কিন্তু এই বিষয়ে তিনি কথা বাড়াননি। কিন্তু এই করোনা ভাইরাসের চাপ সরিয়ে বঙ্কিম তার পানীয় জোগাড় করছে কি করে? আর শ্যালক যদি পান না করে থাকতে পারে, তিনি কেন পারবেন না? স্ত্রী ঘরে ঢুকলেন। এখন থেকে একবেলা নিরামিষ খেতে হবে। শরৎচন্দ্রের মনে হলো এখন তার উচিত নরম গলায় কথা বলা। তিনি মাথা নাড়লেন। কি করা যাবে, একবেলা পাচ্ছি, তাই তো যথেষ্ট। স্ত্রী ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। শরৎচন্দ্র বললেন, তোমার দাদার খবর কি? তোমার কাছে তো ফোন নম্বর আছে, জিজ্ঞেস করে দেখো। আহা, তোমার সঙ্গে নিশ্চয়ই কথা হয়। হয়, দাদা ফোন করলে বলবো তুমি ওর খোঁজ খবর জিজ্ঞেস করেছ। স্ত্রী ঘর থেকে বেরিয়ে গেলেন। এই একটা ব্যাপার কিছুতেই শরৎচন্দ্রের মাথায় ঢোকে না। দাদা একজন বাউন্ডুলে নাম কাওয়াস্তে চাকরি করে, তবু তার প্রতি বোনের টান একই জায়গায় আছে। অথচ পান থেকে চুন খসলেই স্বামী অপছন্দের মানুষ হয়ে যায়। রাজ কাপুরের একটা মজার ছবি দেখতে দেখতে সময়টা আপাতত ভুলেছিলেন শরৎচন্দ্র। এই সময় ফোন বাজল। যে ফোন করেছে তার নাম দেখে একসঙ্গে বিরক্ত এবং অবাক হয়ে তিনি বললেন, হ্যাঁ, কি ব্যাপার? শুনলাম আমার খোঁজ করা হচ্ছিল। বঙ্কিমের গলায় কৌতুক। বিরক্তি প্রকাশ করতে গিয়েও নিজেকে সামলে নিয়ে শরৎচন্দ্র বললেন, দেশ এখন ভয়ানক সংকটের মধ্য দিয়ে চলছে, তাই খবর নিচ্ছিলাম। ভাবাই যায় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হাসল শ্যালক। যারা মাটির কাছাকাছি থাকে তারা ঝড় যতই জোরালো হোক আছাড় খায় না। বড় বড় গাছ, শেকড় যত মজবুতি হোক, সে কিন্তু ঝড়ে উড়ে যায়। হে হে হে। বাহ, ভালো কথা, সুখের কথা। কথা খুঁজে পেলেন না শরৎচন্দ্র। আমি কাল রাতে ভাবছিলাম করোনা ভাইরাস মানুষের যেমন জান নিচ্ছে, আবার স্বার্থপরও করে দিচ্ছে। আপনি কি বলেন? কথাটার মানে বুঝলাম না তো, অবাক হয়ে বললেন শরৎচন্দ্র। খুব সিম্পল। আপনার বাড়িতে কারো করোনা হলে সে ছেলে, মেয়ে, মা, বাবা, বউ যেই হোক না কেন, তাকে তৎক্ষণাৎ দূরে সরিয়ে দেবেন এই ভয়ে যে নইলে আপনিও মারা পড়বেন। আচ্ছা, বড় বড় কথা থাক। আপনার আলমারিতে এক বোতল বিলেতি মাল থাকলে আপনি কি খুব প্রিয় বন্ধুকে দুপেক খাওয়াবেন? একদম না। তাই বলছিলাম, করোনা শিক্ষিত লোকদের স্বার্থপর করে দিচ্ছে। এখন কেউ হ্যান্ডশেক করতে ভয় পাচ্ছে, তাই না? হেসে হেসে শ্যালক বলল, এসব কথা উঠছে কেন?
আরে আমি বুঝি সমস্যা যা তা আমার নেই। আমি দেশি খাই, অপর্যাপ্ত সাপ্লাই আছে, দামও বাড়েনি। দেশে মদের সব দোকান বন্ধ, কিন্তু দেশি মদের বিক্রি বন্ধ করতে কোনো সরকার পারেনি, পারবেও না। হাসির শব্দ ভেসে এলো। বুঝলাম। আচ্ছা, আমার শরীর ভালো নেই, এখন ফোনটা রাখছি। আচমকাই ফোন বন্ধ করলেন শরৎচন্দ্র। অসাড়ে তার মুখ দিয়ে বেরোলো, আশ্চর্য! যত দিন যাচ্ছে ততই শ্যালক যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। লোকটা ভালো করে জানে শরৎচন্দ্র মদ্যপান করে কখনো মাতাল হয়নি। ২-২.৫ পেগের বেশি তিনি কখনোই পান করেন না। জীবনে কখনো ধেনো বা দেশি মদ পান করার কথা চিন্তাও করেননি। এখন তিনি যে ক্লাবের সদস্য, সেখানে সদস্য হতে হলে ৫ লক্ষ টাকা দিতে হয়। এখন যে ভারতীয় হুইস্কি তিনি পান করেন, তার পেগের দাম ১৬০ টাকা। পার্ক স্ট্রিটের বারে যা অনেক বেশি দামে বিক্রি হয়ে থাকে। সেই শরৎচন্দ্র দিশি খাওয়া শ্যালকের পাল্লায় পড়ে হু হু করে নিচে নেমে যাবেন? এটা হতেই পারে না। বাড়ির সামনের রাস্তায় মাইকে কোনো কিছু প্রচার করা হচ্ছে। জানালায় গিয়ে ব্যাপারটা দেখার জন্য দাঁড়াতেই নিচের রাস্তায় একটা রিক্সা দেখতে পেলেন তিনি। রিক্সাটাকে ঠেলে নিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা। ওপরে বসে আছেন দুজন। তাদের একজনের হাতে একটা ছোট্ট মাইক। লোকটি হাত তুলল। সাবধানে থাকবেন দাদা। শরৎচন্দ্র দেখলেন লোক দুটির, এমনকি রিক্সা চালকেরও নাক ঠোঁট মাস্কের আড়ালে রয়েছে। শরৎচন্দ্র হাত তুলে বোঝালেন, সব ঠিক আছে। মাস্ক ছাড়া বাইরে বেরোবেন না। মাস্ক লাগলে এসে নিয়ে যান। কাউন্সিলর বিনা পয়সায় ৩০০ মাস্ক দিচ্ছেন। কজন আছেন বাড়িতে? লোকটা চেঁচিয়ে কথাগুলো বলল। ৪টে আঙুল শূন্যে তুলে লোকটাকে দেখালেন শরৎচন্দ্র। নিচে পাঠিয়ে দিন কাউকে, তাড়াতাড়ি পাঠান। লোকটি চিৎকার করল। শরৎচন্দ্র পাশের ঘরে গিয়ে চেঁচিয়ে বলরামকে ডাকলেন। ওপাশের একটা ছোট ঘরে বলরাম থাকে। ঝটপট জানান দিল সে। শরৎচন্দ্র তাকে পাঠালেন চটজলদি নিচে গিয়ে রিকশায় বসে থাকা লোকটার কাছ থেকে যা দেবে তা নিয়ে আসতে। মিনিট ৪ পরে ফিরে এলো বলরাম। প্যাকেটটা দিল। দ্রুত প্যাকেট খুলে শরৎচন্দ্র ৪টে সাধারণ মাস্ক দেখতে পেলেন। তার একটা নিজে নিয়ে তিনি বলরামকে বললেন, নাও, দুটো তোমরা নাও, আর একটা ম্যাডামকে দিয়ে এসো। নিজের ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে মাস্ক মুখে চড়িয়ে নিজেকে দেখলেন শরৎচন্দ্র। অস্বস্তি হচ্ছে। শ্বাস নিতে যেন একটু আটকাচ্ছে। শরৎচন্দ্র মাথা নাড়লেন। বিনা পয়সায় পাওয়া মাস্ক এর চেয়ে আর কত ভালো হবে। তবু বাড়িতে বাড়িতে বিনা পয়সায় যে পৌঁছে দিচ্ছে, এই তো অনেক। আয়নায় নিজেকে অপরিচিত বলে মনে হচ্ছে। করোনার ভয়ঙ্কর ভাইরাসকে এই মাস্ক কি আটকাতে পারবে? আটকাতে না পারুক, বাধা দিতে পারলেও তো সেটা কম নয়। রোদ পড়ে এলে চাকাওয়ালা চেয়ারে স্ত্রীকে বসিয়ে ছাদের যে জায়গায় ছায়া ঘন হয়েছে সেখানে এসে দাঁড়ান ডাক্তার। আর সঙ্গে সঙ্গে অদ্ভুত খুশি জড়ানো গলায় স্ত্রী বলে ওঠেন, হ্যাঁ দেখো দেখো, কলকাতার আকাশকে এত সুন্দর আমার কখনো মনে হয়নি। একদম অন্যরকম চেহারা হয়ে গেছে আকাশের। ডাক্তার চোখ তুলে আকাশ দেখলেন। সত্যি, কলকাতার উপরে এই আকাশকে তিনি কখনো দেখেননি। সমুদ্রের ধারে যখন সূর্য উঠবুঠবু করে, অথবা পাহাড়ে যখন ঝকমকিয়ে রোদ্দুর ছড়ায়, তখন দূরের আকাশটাকে যেরকম হৃদয় ভরানো মনে হয়, এখনকার আকাশ তার চেয়ে কোনো অংশেই কম নয়। ডাক্তার বললেন, আজ ৫ দিন হয়ে গেল কলকাতার বাতাসে কোনো পলিউশন নেই। আকাশে তাই কোনো নোংরার আড়াল নেই। তাই বলেই তিনি থেমে গেলেন। ৪ তলার যে বাড়িটার সমস্ত দরজা জানালা বন্ধ হয়ে পড়ে আছে, কিছুদিন ধরে তার একেবারে উপরের কার্নিশে একটা সোনালি পালকের লম্বাটে পাখি বসে ঘাড় ঘুরিয়ে তাদের দেখছে। স্ত্রী জিজ্ঞেস করলেন, থেমে গেলে কেন? তাই কি? ওই ৪ তলা বাড়ির উপরের কার্নিশের দিকে তাকিয়ে দেখো। ও মা! স্বামীর কথায় মুখ তুলে পাখিটাকে দেখে শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে উঠলেন ভদ্রমহিলা। প্রায় শালিকের আকারের এত সুন্দর পাখি তিনি কখনো দেখেননি। আরেকটা চেয়ার তুলে পাশে নিয়ে এসে ডাক্তার বললেন, ট্রাম, বাস, গাড়ি কিচ্ছু চলছে না। কলকারখানাগুলোও বন্ধ। পলিউশন এই কয়দিনেই এত কমে গিয়েছে যে পৃথিবীর চেহারা বদলে গেছে। ওই আকাশটাকে আমরা এর আগে কখনো দেখিনি। পাখিরাও আর শহরকে শত্রুর দেশ বলে ভাবছে না। ঠিক, মাথা নাড়লেন স্ত্রী। আহা, এরকম পলিউশন মুক্ত হয়ে আমাদের পৃথিবীটা যদি চিরতরে থাকতে পারত।
ডাক্তার কথা বললেন না। আধুনিক জীবনের যাবতীয় প্রয়োজন মেটাতে যন্ত্র প্রকৃতির গলা টিপে ধরেছে। আজ লকডাউনের জন্য সমস্ত যন্ত্র বন্ধ থাকায় প্রকৃতি নির্মল হয়ে উঠছে। ওরা দুজন পাশাপাশি চুপচাপ বসে থাকলেন কিছুক্ষণ। এই সময় রান্নার মেয়েটি ওপরে এসে নিচু গলায় বলল, মা। স্ত্রী মুখ ঘুরিয়ে বললেন, কিছু হয়েছে? আলু কমে এসেছে। ওহ, আগে থেকে বলনি কেন? স্ত্রী বিরক্ত হলেন। কি করব বুঝতে পারিনি, নিচের আলুগুলো পচে গিয়েছিল। স্ত্রী ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, আলু ফুরিয়ে যাচ্ছে, এখন দোকানে পাওয়া যাবে? মুদির দোকান তো একটা ঝাঁপ খুলে রাখে। আলু খেতেই হবে এমন তো কোনো মানে নেই। শরীরের কারণে অনেক অসুস্থ মানুষ আলু না খেয়েই থাকে, ডাক্তার গম্ভীর গলায় বললেন। স্ত্রী মেয়েটিকে বললেন, তুমি যাও। তারপর স্বামীর দিকে তাকিয়ে বললেন, যাই বলো, করোনা কিন্তু আমাদের ত্যাগ করতে শেখাচ্ছে। নিকটাত্মীয় মারা গেলে অনেকেই তো হবিষ্যি করে, মাছ মাংস ডিম খায় না। তাই নিজেদের তৈরি সময়সীমা পার হলেই হৈ হৈ করে মৎস্যমুখ করার অছিলায় আমিষ খেয়ে শোক ভোলে। ডাক্তার বললেন, আলু পচে গেছে বলে খেতে পারবো না, আসলে বাধ্য হয়ে খাবো না। এর মধ্যে ত্যাগ শেখার কোনো ব্যাপার নেই। তুমি কিন্তু আজ একটু কড়া কথা বলছো। স্ত্রী চোখের কোণে স্বামীকে দেখলেন। না না, আচ্ছা তুমি কি এখানে বসবে না ঘরে গিয়ে টিভি দেখবে? হো মা, এই মাত্র তো এখানে এলাম। সারাদিন টিভিতে করোনা করোনা শুনতে শুনতে কানে তালা ধরে গেছে। কিন্তু তুমি জিজ্ঞেস করছো কেন? স্ত্রী অবাক হলেন। এখনো পুরো সন্ধে হয়নি, আমি একটা পাক দিয়ে আসি, বুঝলে? আলু ছাড়া খেতে পারবে না, তাই তো? তোমার আমার আলুতে নিষেধাজ্ঞা নেই। কিন্তু এখন বাড়ি থেকে বেরোবে? দূর, আমি কি বেশি দূরে যাচ্ছি? সরকার বলেছে 65-র ওপর যাদের বয়স তারা যেন একদম বাড়ির বাইরে না যান। তুমি একবার ঘুরে এসেছো। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। অনেক 60 বছরের মানুষের চেয়ে 70-এর মানুষ অনেক বেশি সুস্থ, তাই না? আর এই হিন্দি ফিল্মের যে অভিনেতাকে চিরনবীন নায়ক বলা হয়, তিনি 70-এর ওপরে গিয়েও নায়কের চরিত্রে অভিনয় করেছেন। ডাক্তার উঠে দাঁড়ালেন। এই একটু আগে বললে আলু খেতেই হবে এমন কোনো মানে নেই। তাহলে সন্ধ্যের সময় আবার যাওয়ার দরকার কি? আমি নিচের ফ্ল্যাটের মিসেস দত্তের সঙ্গে কথা বলছিলাম। উনি বাজারের একজন বড় দোকানদারকে ফোনে অর্ডার দিলে তারা ওর বাড়িতে দিয়ে যাচ্ছে। আমরা সেই দোকানদারকে বলতে পারি। স্ত্রী যেন একটা গোপন কথা ফাঁস করলেন। চোখ বড় করে শুনছিলেন ডাক্তার। বললেন, বাহ, ভালো ব্যাপার। তুমি তো এই কথা আমাকে বলনি। বলবো বলবো ভেবেও ভুলে গিয়েছি। তুমি হয়তো বলবে বেশি দাম দিয়ে কম ওজন দিতে পারে, তাই ভাবছিলাম। নো চয়েস। ওদের ফোন নাম্বার আছে? ডাক্তার জিজ্ঞেস করলেন। হ্যাঁ, ওই ভদ্রমহিলার কাছ থেকে পেয়েছি। তুমি ওদের ফোন করে দিও, ডাক্তার বললেন। আমি একটু ঘুরে আসছি। তোমার কিছু আনতে হবে? না। বলে দিলে কাল সকালেই ওরা আলু দিয়ে যাবে, তাহলে এখন আর যাওয়ার দরকার কি? স্ত্রীর কপালে ভাঁজ পড়ল। লেটেস্ট বাজার দর কি চলছে তা নিজের কানে শুনে আসি, অবশ্য যদি দোকান খোলা থাকে। ডাক্তার পা বাড়ালেন। এখন দিনের আলো নেই, এই সময় সন্ধে নামার কথা, কিন্তু সচরাচর কলকাতায় সেটা বোঝা যায় না। বিকেল শেষ হলেই যেন হুড়মুড়িয়ে রাত জাঁকিয়ে বসে। কিন্তু আজ ডাক্তার অনেক দিন পর রাস্তায় সন্ধে নামতে দেখলেন। শেষ কবে দেখেছিলেন মনে নেই। সেটা নিশ্চয়ই কলকাতায় নয়। এর আগে যেদিন তিনি রাস্তায় বেরিয়েছিলেন সেদিন অনেক মানুষ দেখেছিলেন, কিন্তু আজ সব শুনশান। দু একজন মানুষকে দ্রুত চলে যেতে দেখলেন তিনি। বাজার যে এলাকায় সেখানেও কোনো মানুষ নেই, দোকানগুলো বন্ধ। অর্থাৎ আলু পাওয়ার কোনো উপায় এখানে নেই। একটা পুলিশের গাড়ি যেতে যেতে যেন তাকে দেখেই থেমে পড়ল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে একজন অফিসার জিজ্ঞেস করলেন, আপনি কেন বাইরে বেরিয়েছেন? কোনো প্রয়োজন আছে কি? আলু কিনতে বেরিয়েছি বলতে অস্বস্তি হলো। শুধু মাথা নেড়ে হ্যাঁ বললেন ডাক্তার। অফিসার জিজ্ঞেস করলেন, ওষুধ? বাধ্য হয়ে মাথা নেড়ে হ্যাঁ বললেন ডাক্তার। গাড়িটা আর দাঁড়ালো না। কি করবেন যখন ডাক্তার বুঝতে পারছেন না, তখন তার মোবাইল বেজে উঠল। দ্রুত সেটা বের করে কানে চেপে সাড়া দিতেই চন্দ্রনাথের গলা কানে এলো। ডাক্তার, আমি চন্দ্রনাথ। ও হ্যাঁ, কি ব্যাপার?
আর ব্যাপার, মুখে মাস্ক পরে বসে আছি, শ্বাস নিতে একটু অসুবিধে হচ্ছে। আচ্ছা, বাড়িতে যখন ঘরের মধ্যে থাকবো তখনও কি মাস্ক পরা খুব জরুরি? চন্দ্রনাথ জিজ্ঞেস করলেন। বলা মুশকিল। আক্রান্ত কোনো মানুষের কাছাকাছি না গেলেই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা চলে যায়। তবে আমি বলবো বাড়িতে মাস্ক না পরলেও বাইরে বেরোনোর সময় অবশ্যই পরে নেবেন। আপনি মাস্ক ব্যবহার করছেন? শুরু হওয়া মাত্র তো ঘরবন্দি হয়ে রয়েছি। আমাদের এই পাড়ার দোকানগুলোও বন্ধ। খোলা থাকলেও তো ওরা মাস্ক বিক্রি করতো না। দেখি, ডাক্তার বললেন। খাওয়া দাওয়া? না, এই ব্যাপারে অসুবিধা হচ্ছে না। পর্যাপ্ত খাবার পাচ্ছি। পানীয়? প্রশ্ন শুনে হেসে ফেললেন ডাক্তার। আমি যেদিন ক্লাবে যাই সেদিন ২ পেগ পান করে থাকি, অন্যদিন অভাব বোধ করি না। আপনি মশাই দারুণ মানুষ, চন্দ্রনাথ বললেন। ডাক্তার বুঝলেন চন্দ্রনাথের আর বলার মতো কোনো কথা নেই। তিনি রাখছি বলে ফোন বন্ধ করলেন। নির্জন রাস্তায় দাঁড়িয়ে নিজেকে হঠাৎ নিঃসঙ্গ মনে হলো তার। একা মানুষ তো বটেই, দুজন মানুষও এই পৃথিবীতে সঙ্গীবিহীন হয়ে বেঁচে থাকে, যার ভার শুধু তারাই বহন করে যায়। ফুটপাতে দাঁড়িয়ে থাকবেন না, বাড়ি যান। একটা পুলিশের গাড়ি সশব্দে ব্রেক কষে পাশে দাঁড়ালো। মাথা নেড়ে নিঃশব্দে হ্যাঁ বললেন ডাক্তার। আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন কেন? কি করেন আপনি? প্রশ্ন ছুটে এলো। আমি একজন রিটায়ার্ড ডাক্তার। তিনি বাড়ির পথ ধরলেন। আরে আরে, একটু দাঁড়ান। আপনি ডাক্তারি করতেন? অফিসার জিজ্ঞেস করলেন। নিঃশব্দে মাথা নেড়ে হ্যাঁ বললেন ডাক্তার। আপনি একটু সাহায্য করবেন? থানায় ফোন করে এক ভদ্রলোক সাহায্য চেয়েছেন। ওর ছেলে খুব অসুস্থ। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়িও পাচ্ছেন না। অনেকেই সাহায্য চেয়ে ফোন করে। ছেলে মেয়ের অসুখ হলে ভয় পেয়ে যা হয়েছে তার চেয়ে অনেক বেশি ভেবে নেয়। অফিসার হাত জোড় করে বললেন, বেশি দূরে নয়। যদি আপনি আমাদের সঙ্গে গিয়ে পেশেন্টকে একটু দেখে বলেন যে হসপিটালাইজড করতে হবে নাকি বাড়িতেই চিকিৎসা করা যাবে, তাহলে আমাদের খুব সুবিধে হয়। খুব দূরে নয় তো? না না, অবশ্য আপনার সঙ্গে নিশ্চয়ই স্ট্রেথও নেই। সেটা যদি সমস্যা হয় তাহলে? অফিসার কথা শেষ করলেন না। ঠিক আছে, চলুন। গাড়ির পেছনের আসনে উঠে বসলেন ডাক্তার। অফিসার ঠিকই বলেছিলেন। মিনিট 10-এর মধ্যে একটা সাধারণ চেহারার দোতলা বাড়ির সামনে গাড়ি পৌঁছাতেই ভেতর থেকে একজন প্রৌঢ় হাত জোড় করে বেরিয়ে এলেন। আমারই ছেলে। ওকে কি এই গাড়িতে নিয়ে যাবেন? না, কোথায় আছে সে? আমাদের নিয়ে চলুন। অফিসার গাড়ির পেছনের দরজা খুলে ডাক্তারকে সসম্মানে নামিয়ে প্রৌঢ়কে অনুসরণ করলেন। চাদর মুড়ি দিয়ে ছেলেটি শুয়েছিল। তার খাটের ৩ পাশে আত্মীয়দের ভিড়। অফিসার ডাক্তারকে বললেন, আপনি যদি একটু দেখেন। কয়েক বছর পেশেন্ট দেখেননি, সঙ্গে স্টেথও নেই। তবু প্রথমে পালস দেখে কপালের তাপ আঙুলে পরীক্ষা করলেন ডাক্তার। তারপর জিভ দেখার পর আঙুলের চাপে পেট পরীক্ষা করে জিজ্ঞেস করলেন, স্থানীয় ডাক্তার দেখেননি? প্রৌঢ় বললেন, ওর ওপর ভরসা নেই আমাদের। আপনার সঙ্গে স্টেথও নেই, তাই জিজ্ঞেস করছি, আপনি কি ডাক্তার? ডাক্তার বললেন, একটা কাগজ আর কলম দিন। ওগুলো পেলে প্রেসক্রিপশন লিখে নিজের নাম সই করে নিচে ফোন নম্বরটাও দিয়ে দিলেন। দিনে ৩ বার ওষুধগুলো খাওয়াবেন। চলি। অফিসার জিজ্ঞেস করলেন, তাহলে? এটা হসপিটালের কেস নয়। ওষুধ খাওয়ালে ৩ দিনে ঠিক হয়ে যাবে। বলতে বলতে বেরিয়ে এলেন ডাক্তার। অফিসার বললেন, ডাক্তারবাবুকে দক্ষিণা দিন। প্রৌঢ় মাথা নাড়তেই ডাক্তার বললেন, আমি এখন প্র্যাকটিস করি না, দক্ষিণা নিতে পারবো না। ছেলেটির অভিভাবক মাথা নেড়ে কিছু বলতে চাইলে অফিসার হাত তুলে তাকে থামিয়ে বললেন, ওষুধের দোকান নিশ্চয়ই খোলা পাবেন। চলুন ডাক্তারবাবু। গাড়িতে উঠে ডাক্তার বললেন, আমার খুব ভালো লাগলো। কলকাতার পুলিশকে এমন কাজ করতে আমি দেখিনি। অনেক ধন্যবাদ ভাই। অফিসার মাথা নিচু করে দুটো হাত কপালে ঠেকালেন। ডাক্তারের নির্দেশ মেনে বাড়ির সামনে গাড়ি থামিয়ে অফিসার বললেন, স্যার, আমার এই কার্ডটা রাখুন। এখন তো লকডাউন চলছে, সিরিয়াস কোনো অসুবিধায় পড়লে আমাকে জানাবেন। ডাক্তার কার্ড নিয়ে ধন্যবাদ জানিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালে সেটা চলে গেল। চারধার শুনশান, চোখের আড়ালে মিলিয়ে যাওয়া গাড়ির স্মৃতি তার মনে থাকবে। ডাক্তার মাথা নাড়ালেন, তাহলে এরকমও হয়? কাজের মেয়ে দরজা খুলল। ডাক্তারের হাত দেখে গলা তুলে বলল, না মা, আলু পাননি।
নিজেই দরজা বন্ধ করে সিঁড়ি ভেঙে ওপরে চলে এসে দেখলেন স্ত্রী হুইলচেয়ার দরজার কাছে নিয়ে এসেছেন। বেড়ানো হলো? তা একরকম বেড়ানোই বলতে পারো। চেয়ার টেনে বসলেন ডাক্তার। সব বন্ধ। তবে একজন অন্যরকম পুলিশ অফিসারের সঙ্গে দেখা হলো। তিনি আমাকে একজন পেশেন্ট দেখাতে নিয়ে গিয়েছিলেন। প্র্যাকটিস ছাড়ার পর এই প্রথম কারো বাড়িতে ডাক্তার হিসেবে গেলাম। কেমন আছে সেই পেশেন্ট? সিরিয়াস কিছু বলে মনে হয়নি। মাথা নাড়লেন স্ত্রী। হাত মুখ ধুয়ে নাও। ঠিক তখনই মোবাইল বেজে উঠল। হুইলচেয়ারটাকে টেবিলের পাশে নিয়ে গিয়ে যন্ত্রটা তুলে চালু করে কানে চেপে স্ত্রী বললেন, হ্যাঁ রে, বল। তারপর স্বামীর দিকে তাকিয়ে বললেন, শিপ্রা। শিপ্রা ডাক্তারের একমাত্র বোন। তার স্বামী অধ্যাপনা করে। শিপ্রার কথা শুনে ডাক্তারের স্ত্রী বললেন, ও মা, এ কেমন কথা? সাধারণ সময়ে যে দামে জিনিসপত্র পাওয়া যাবে এখন তো তার চেয়ে একটু দাম বাড়বেই। তাই বলে আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে থাকবো? এ কিরকম কথা? ওপাশের কথা মন দিয়ে শুনে স্ত্রী বললেন, এত জেদ ধরে থাকা ভালো নয়। আলুর দামও তো বাড়ছে। তাই বলে তোর বর আলু খাবে না? ওই অধ্যাপনা করে মাথাটা গিয়েছে। আলুরও যে দাম বেড়েছে এ কথা ওকে জানাস না। এরপর কথা বলার বিষয় যখন বদলে গেল তখন ডাক্তার বাথরুমে চলে এলেন। তার এই ভগ্নিপতিটি কট্টর আদর্শবাদী। কথা বললেই মতান্তর হয়। কিন্তু এরকম মানুষকে শ্রদ্ধা করেন ডাক্তার। মুখ ধুয়ে কুলকুচি করতে গিয়ে ডাক্তারের মনে হলো গলায় ঈষৎ ব্যথা লাগছে। তবে সেটা তেমন কিছু নয়। শরীর ভালো না বলে খেতে না চাইলে স্ত্রী দুশ্চিন্তায় পড়বেন। তা ডাক্তার জানেন। যতটুকু পারেন খেয়ে ডাক্তার বললেন, পেটটা কিরকম করছে, আর খাবো না। ওমা, পেটে কি হলো তোমার? কপালে ভাঁজ পড়ল স্ত্রীর। বুঝতে পারছি না, কিছু একটা খেয়েছিলাম হয়তো, ডাক্তার বললেন। তুমি কোনো খারাপ খাবার খেয়েছো? তা আমি বিশ্বাস করি না। যাকগে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ডাক্তার বাথরুম হয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়ে আরাম বোধ করলেন। তারপরেই উঠে ওষুধের বাক্স বের করে একটা প্যারাসিটামল ট্যাবলেট বের করে গ্লাসের জল মুখে ঢেলে গিলে নিলেন। স্ত্রী তখন হুইল চেয়ারে বসে বাথরুমে গিয়েছিলেন বলে দৃশ্যটা দেখতে পেলেন না। দেখতে পেলে তাকে প্রচুর কৈফিয়ত দিতে হতো। বাথরুম থেকে বেরিয়ে স্ত্রী বললেন, এত তাড়াতাড়ি শুয়ে পড়লে? বাইরে কি সুন্দর আকাশ! অনেক কাল মাঝরাতের আকাশ আমরা দেখিনি। ডাক্তার চোখ বন্ধ করে বললেন, বড় ঘুম পাচ্ছে গো। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি ঘুমো, আমি পরে শুচ্ছি, স্ত্রী বললেন। ঢোক গিললেন ডাক্তার। একটু অস্বস্তি হলো। তার মনে হলো মাস 8 আগে স্ত্রীর গলার সামান্য সমস্যা দেখা দিয়েছিল বলে কফ সিরাপ খেতে দিয়েছিলেন ডাক্তার। খুব কাজ দিয়েছিল। সেই শিশি থেকে 1 চামচ খেয়ে নিলে কিরকম হয়? গলার সমস্যা নিশ্চয়ই চলে যাবে। কিন্তু সিরাপটা খেতে হলে তাকে স্ত্রীর শরণাপন্ন হতে হবে, কারণ ওটা স্ত্রীর হেফাজতে আছে। আর সেটা করলেই প্রশ্নের পর প্রশ্ন শুনতে হবে। ডাক্তার ঠিক করলেন একটু অপেক্ষা করবেন। স্ত্রী শুয়ে পড়লে একটা সুবিধে হবে। মিনিট 4 মধ্যে ভালো ঘুম এসে যায় তার। তখন উঠে নিঃশব্দে ওষুধটা খেয়ে নেওয়া যাবে। ঘুমিয়ে পড়লেন ডাক্তার। ঘুম ভাঙতেই জানালার বাইরে প্রায় গোল চাঁদ দেখতে পেলেন তিনি। দেখে মন ভরে গেল। কয়েক সেকেন্ড চুপচাপ শুয়ে চাঁদ দেখতে দেখতে তার মনে পড়ে গেল। দ্রুত উঠে বসে ঢোক গিললেন তিনি। খুব সতর্ক হয়ে অনুভব করার চেষ্টা করলেন গলায় ব্যথা লাগে কিনা। কিন্তু শোয়ার আগে যতটা অস্বস্তি লাগছিল এখন আর তেমনটা হলো না। ডাক্তার পাশের খাটের দিকে তাকালেন। রাত বাতির হালকা আলোয় স্ত্রীকে দেখে কিরকম মায়াময়ী বলে মনে হলো। অত বড় অসুখ যা ওকে মৃত্যুর কাছে নিয়ে গিয়েছিল, তা থেকে ফিরে এসে অনেক রোগা হয়ে গেছেন বটে, কিন্তু মুখে অন্যরকম বিভা ফুটে উঠেছে। ওষুধ খাওয়ার কথা মনে এলো। বিছানা থেকে নামতে গিয়েও নামলেন না তিনি। যখন চুটিয়ে প্র্যাকটিস করতেন তখন পেশেন্টদের বলতেন, ভয় পেয়ে বেশি বেশি ওষুধ খাবেন না। এখন মনে হলো অস্বস্তি যখন কমে গিয়েছে তখন আর সিরাপটা খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু মন থেকে খুঁতখুঁতুনিটা যাচ্ছিল না। অকারণে গলায় ব্যথা তো হওয়ার কথা নয়। ঘন ঘন কাশি, গলায় ব্যথা এবং জ্বর যদি কয়েকদিন থাকে তাহলে করোনা ভাইরাসের আশঙ্কা করা যায়। তার কাশি বা জ্বর যখন হয়নি তখন অনর্থক এই নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন?
একজন প্রবীণ ডাক্তার হয়েও যদি তিনি দুর্বল হয়ে পড়েন, তাহলে সাধারণ মানুষ তো আরো দুর্বল হয়ে পড়বে। প্রায় নিঃশব্দে ডাক্তার বিছানা থেকে নেমে টয়লেটে গেলেন। বেসিনের জল হাতে নিয়ে কুলকুচি করতেই আচমকা কাশি এলো। কাশি চাপতে পারছেন না কিছুতেই। কাশতে কাশতে গলার ব্যথা গেল বেড়ে। এ সময় খানিকটা জল খেলে কাশি কমে যাবে, কিন্তু জলের বোতল আছে শোয়ার ঘরে। কাশতে কাশতে ওখানে গেলে শব্দে ঘুম ভেঙে যাবে স্ত্রীর। কলের জল সরাসরি খাওয়া কখনোই স্বাস্থ্যসম্মত নয়। তবু কয়েক ঢোক জল গিলে ফেলার পর আরাম হলো। কাশিও থেমে গেল। কিন্তু কাশি হলো কেন? কবজিতে আঙুল রেখে কিছুক্ষণ পর খুশি হলেন ডাক্তার। না, জ্বর নেই। নিঃশব্দে শোয়ার ঘরে ফিরে এসে সিরাপটা বের করে কাছাকাছি চামচ দেখতে না পেয়ে শিশির ছিপিতে কিছুটা ঢেলে খেয়ে নিলেন ডাক্তার। আহ! স্ত্রীর দিকে তাকালেন তিনি। শিশুর মতো দেখাচ্ছে স্ত্রীর মুখখানা। স্ট্রোক হওয়ার পর একদম নেতিয়ে পড়েছিলেন স্ত্রী। দ্রুত চেহারাটা জৌলুস হারিয়েছিল। ওজন কমে গিয়েছিল হু হু করে। সেখান থেকে অর্ধেকটা ফিরে পেয়েছেন। ফিরে পাওয়ার পর ওর চেহারাটা অন্যরকম হয়েছে। এই অন্যরকম হওয়া চেহারা যেন আরো স্ত্রীময়ী দেখাচ্ছে। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ডাক্তারের মনে হলো, তিনি পৃথিবীতে না থাকলে স্ত্রী কিভাবে বেঁচে থাকবেন। ক্রাচ বা হুইলচেয়ার ছাড়া এক পা এগোতে পারেন না। ব্যাংকের অ্যাকাউন্টে দুজনের নামে থাকা টাকা তুলতে অসুবিধা হবে না, কিন্তু একা এই বাড়িতে ওর পক্ষে কি থাকা সম্ভব? ডাক্তারবাবুর বোন থাকেন দূরে। পিতৃকুল বা মাতৃকুলেরও কেউ জীবিত নেই। কিন্তু এই বাড়িতে শুধু কাজের লোকের উপর নির্ভর করে থাকা কি সম্ভব হবে? বুক ভারী হয়ে গেল ডাক্তারের। আবার উল্টোটা যদি হয়, যদি স্ত্রী চলে যান? অসম্ভব। স্ট্রোকের সময় যখন স্ত্রী হাসপাতালে ছিলেন তখন জমে মানুষের লড়াই চলছিল। কোনো কালে দেবদেবীর দ্বারস্থ হননি ডাক্তার। তিনি ওসবে বিশ্বাসও করেন না। কিন্তু প্রায় ২৪ ঘন্টা স্ত্রীর পাশে পড়ে থাকতেন তিনি। বাড়িতে ফিরিয়ে এনে দিনরাত এক করে সেবা করার পর স্ত্রী যখন সুস্থ হলেন, তখন খুব খুশি হয়েছিলেন। স্ত্রী চলে গেলে বাকি জীবনটা এই বাড়িতে একা একা থাকার কোনো কারণ নেই। কিন্তু কোথায় যাবেন তিনি? কি হয়েছে? স্ত্রীর গলা কানে আসতেই চমকে বিছানার দিকে তাকালেন ডাক্তার। স্ত্রী চিন্তিত মুখ নিয়ে উঠে বসেছেন। কিছু না, হাসার চেষ্টা করলেন ডাক্তার। হুম, মাথা নাড়লেন স্ত্রী। ডাক্তার স্ত্রীর পাশে এসে বসলেন। বসে ওর পিঠে আলতো করে হাত রাখলেন। করোনা ভাইরাস বেড়েই চলেছে পৃথিবীতে। খবরের কাগজ পড়ার সময় প্রতিদিন সুজন ভাবে, চাপে পড়লে মানুষের অভ্যেস খুব দ্রুত বদলে যায়। খেতে বসার আগে অথবা খাওয়ার পর বাঙালি হাত ধুয়ে নিত কলের জলে। এখন টিভির উপদেশে ঘন ঘন সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ঘষে নিচ্ছে সতর্ক হয়ে, যাতে করোনা ভাইরাস সক্রিয় না হয়। প্রথম দিকে বাজারে ক্রেতারা উপচে পড়েছিল, এখন কিছুটা কমেছে। পুরো দেশই গৃহবন্দী হয়ে আছে। আগে ২৪ ঘন্টার ধর্মঘট যখন বড় রাজনৈতিক দলগুলো ডাকত, তখনও বিকেলের পর রাস্তায় মানুষকে বেড়াতে দেখা যেত। এখন সব শুনশান। সুজন খবরের কাগজে চোখ রাখল। লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে, যাদের মধ্যে লক্ষাধিক মানুষ মারা গিয়েছে সারা পৃথিবীতে। প্রতিদিন কাগজ খুললে একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে। অলিম্পিক শুরু হওয়ার কদিন পর থেকে খবরের কাগজে একটা তালিকা বের হতো। সেই তালিকায় যেসব দেশ পদক পেয়েছে তাদের নাম এবং সোনা, রূপ ও ব্রোঞ্জ পদকের সংখ্যা ছাপা হতো। কদিনের মধ্যেই দেখা যেত আমেরিকার পদক প্রাপ্তির সংখ্যা অন্য দেশগুলোর চেয়ে অনেক বেশি। তাদের পরেই রয়েছে রাশিয়া। সুজন আজকের কাগজে চোখ রাখল। আমেরিকায় করোনায় মারা গিয়েছে ৩৩,০০০ মানুষ। আশঙ্কা করা হচ্ছে ১ লক্ষেরও বেশি মানুষ আমেরিকায় মারা যাবে করোনা ভাইরাসে। বুকের ভেতরটা শিরশিরিয়ে উঠল সুজনের। সে খবরের কাগজে ছাপা করোনায় আক্রান্ত দেশগুলোর তালিকায় ভারতের নাম দেখতে না পেয়ে খুশি হলো। ভারতবর্ষে ৩০,০০০ মানুষ এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে মারা গিয়েছে ১১০০। সেই তুলনায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ৭০০ মানুষ এবং মারা গিয়েছেন ৬১ জন। সংখ্যাটা দেখে সুজনের মনে হলো মার্কিনদের চেয়ে এদেশের মানুষ অনেক নিরাপদে বাস করছে।
প্রতি বছর ক্যান্সার, ডেঙ্গি, পক্স, এমনকি ব্লাড সুগারের প্রাবল্যে পশ্চিমবঙ্গে এর চেয়ে অনেক বেশি মানুষ মারা যায়। খবরের কাগজের প্রতিটি পাতায় করোনার খবর। এই অসুখ থেকে নিরাপদে থাকার জন্য কি কি ব্যবস্থা প্রত্যহ নেওয়া উচিত তা বিশেষজ্ঞরা বলেছেন। সুজনের মনে হলো, এই যে কোটি কোটি মানুষ সরকারি নির্দেশে ঘরবন্দি হয়ে আছেন, তারা যদি দেশের সমস্ত জনসাধারণের 90 ভাগও হয়ে থাকেন, তাহলে মানতেই হবে এরা সবাই মৃত্যুর ভয় পেয়েছেন। এখনো পর্যন্ত করোনা ভাইরাস থেকে বাঁচার ওষুধ কোনো দেশের বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি। হয়তো 1 বছর অপেক্ষা করতে হবে তার জন্যে। কিন্তু এখন সরকার বলছে ঘরের বাইরে না যেতে, মাস্ক ব্যবহার করতে। সাধারণ মানুষ সেই কথাই মান্য করছে। মাস্ক ব্যবহার বা ঘরে বন্দি হয়ে থাকা সত্ত্বেও এই অসুখে আক্রান্ত হলে মানুষ কি করবে? বড় শ্বাস ফেলল সুজন। এই সময় তার মোবাইল বেজে উঠল। মোবাইল বের করে মেয়ের নাম দেখল সুজন। বলল, হ্যাঁ রে, বল। আজকের কাগজ দেখেছো বাবা? মেয়ে জিজ্ঞেস করল। এইমাত্র কাগজ পেয়েছি, সুজন বলল। বাবা, আমার খুব ভয় করছে। মেয়ের গলা কেঁপে গেল। না না, বাড়ির ভেতর মাস্ক পরে থাকলে কোনো ভয় নেই। নিজের কানেই গলার স্বর একটু অচেনা মনে হলো সুজনের। কি জানি, তুমি একদম মাস্ক ছাড়া থাকবে না বাবা। আমি মাস্ক পরেই আছি। তোমার জামাই বলেছে রোগটার চরিত্র আসলে কি, তাই যখন জানা গেল না তখন মাস্ক পরলেই যে সেটা আটকাবে, তার স্থিরতা কোথায়? সবাই যখন বলছেন তখন নিশ্চয়ই মাস্ক প্রতিরোধ করবে। হ্যাঁ রে, মায়ের সঙ্গে কথা বলেছিস? কথা ঘোরাতে চাইল সুজন। মায়ের ফোন তো বেজে গেল। ও বোধহয় টয়লেটে গিয়েছে, বেরোলেই বলবো। বাবা, মেয়ে থেমে গেল। বল। মায়ের সঙ্গে সন্ধি হয়ে গিয়েছে না? কথাটা মাকেই জিজ্ঞেস কর। বাবা, আচ্ছা রাখছি। খবরের কাগজে চোখ রাখতেই করোনার শিরোনামের খবর দেখতে পেল সুজন। জামাই প্রশ্ন করেছে, মাস্ক পরলেই কি অসুখটাকে ঠেকানো যাবে? উত্তরটা কেউ ঠিকঠাক জানে না। ছেলেবেলায় বড়দের মুখে শুনেছে রাতের অন্ধকারে নির্জন জায়গা দিয়ে যাওয়ার সময় রাম নাম জপ করলে ভূত আসে না, নির্বিঘ্নে পার হয়ে যাওয়া যায়। স্কুলের স্যারকে জিজ্ঞেস করেছিল, তিনি বলেছিলেন রামের নাম জপ করলে যদি মনের জোর বাড়ে তাহলে জপ করতে দোষ কি? তখন অবাস্তবকেও বাস্তব বলে ভাবতে ভালো লাগে। সুজনের কানে জলের আওয়াজ পৌঁছলে সে ভেতরের ঘরে কাগজ নিয়ে ঢুকে লহমাকে দেখে একটু হকচকিয়ে গেলেও কিছু দেখেনি এরকম ভাব করে বলল, মেয়ে ফোন করেছিল। লহমা চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, ও। আয়নার সামনে দাঁড়িয়ে লহমা একটু ঝুঁকে নিজেকে দেখতে দেখতে চুল আঁচড়াচ্ছে। তার খানিকটা পেছনে দাঁড়িয়েছিল সুজন। এবার চেয়ার টেনে বসল। আয়নায় স্বামীকে আর চোখে দেখল লহমা। তোমার মুখ দেখে মনে হচ্ছে বেশ অবাক হয়েছ। কেন, আমাকে এই পোশাকে এর আগে কখনো দেখনি? সত্যি কথা বলল সুজন। অনেকদিন পরে দেখলাম তো। নষ্ট হচ্ছে এগুলো, পরা তো হয় না। তাছাড়া যতদিন লকডাউন চলবে ততদিন যেমন বাড়ি থেকে বেরোতে পারবো না, কেউ এসে হাজিরও হবে না। মিছিমিছি এগুলো আলমারিতে ফেলে রেখে কি হবে? চিরুনি রেখে ঘুরে দাঁড়ালো লহমা। তোমার মুখ দেখে মনে হচ্ছে রঙিন সালোয়ার কামিজে আমাকে একদম মানাচ্ছে না। না না, এ কি বলছো? অনেক বছর পর দেখলাম বলে তোতলালো সুজন। অনেকদিন তো বটেই, মেয়ে জন্মানোর পরে আর এই সালোয়ার কামিজ আমি পরিনি। খুব রোগা হয়ে গিয়েছিলাম তো, ঢলঢলে দেখাতো। কতদিন হলো বলো তো? বিয়ের 2.5 বছর পর মেয়ে হয়েছিল, আর এখন মেয়ের বয়স 25। হেসে ফেললেন লহমা। ভাগ্যিস বাইরের কেউ এখানে নেই, থাকলে মেয়ে তোমাকে খুব কথা শোনাতো। হ্যাঁ, আমি এখন 49-এ। এই কথাটা কি তোমার মনে ছিল? যাকে, প্রায় 2.5 যুগ পরে পোশাকটা বের করে মনে হলো আমার শরীরে মানাবে না। কিন্তু কি আশ্চর্য, টাইট তো নয়, ঢলঢলেও হয়ে যায়নি। দেখো, আমাকে ঠিকঠাক দেখাচ্ছে তো? একদম। তাছাড়া আগে এই পোশাকটা বোধহয় 2-3 বারের বেশি পরোওনি। এখনো প্রায় নতুন বলেই মনে হচ্ছে। সুজন বলল। বারে, শুধু পোশাকটাই চোখে পড়লো তোমার? না না, তোমারও কোনো পরিবর্তন হয়নি। থ্যাংক ইউ। মিষ্টি হাসল লহমা। আয়নার সামনে দাঁড়িয়ে এদিকে ওদিকে ঘুরে নিজেকে দেখতে লাগলো। খুব একটা পাল্টায়নি, তাই না? হুম, তাই, সুজন বলল।
এখন তো তাই বলছো, রোজ সন্ধেবেলা ওই ক্লাবে এই ক্লাবে মদ গিলে বাড়ি ফিরে নাক ডুবিয়ে ঘুমোতে। তখন তো বলনি। রোজ রোজ মদ খাইনি। কে দেখতে গিয়েছে? আমার অফিসের মিস্টার নাগ মাঝে মাঝে আমাকে টিজ করতেন। আপনার হাজব্যান্ড আমাদের ক্লাবে এসেছিলেন, বুঝলেন? শেষে আমি বাধ্য হয়ে বলেছিলাম, দেখুন মিস্টার নাগ, পার্সোনাল কথা আপনি অফিসে এসে বলবেন না। এটা বলার পর ভদ্রলোক চুপ করেছিলেন। মুখে পাফ বুলিয়ে লহমা জানালো, জানো, আজ খুব ইচ্ছে করছে লাঞ্চে মাটন কারি খেতে। মাটন কারি? হোম ডেলিভারিকে বলে দিলেই হয়। না না, ওরা ঠিক থেকে ঘন ঝোল ছাড়া পারে না। আমি খুব পাতলা কম মশলার ঝোল খেতে চাই। বহু বছর আগে তার প্রিপারেশনটা আমি খাতায় লিখে রেখেছিলাম। তুমি যাও না প্লিজ। বেশি নয়, 500 মাটন নিয়ে আসো। লেগ আনবে, হ্যাঁ? এই লকডাউনের সময় কি মাংস পাওয়া যাবে? দোটানায় পড়ল সুজন। আহা, গিয়েই দেখো না। আমার অফিসের মিসেস মিত্র কাল টেলিফোনে বলেছিলেন, ওদের বাজারে সব পাওয়া যাচ্ছে। মানুষ একটুও ভয় না পেয়ে বাজারে ভিড় জমাচ্ছে। হেসে বলল লহমা। ওরা থাকেন যাদবপুরে। আমি তোমাকে যাদবপুরে যেতে বলছি না, পায়ে হেঁটে আশেপাশে যেসব বাজার পাওয়া যায় একবার ঘুরে এসো না। আচ্ছা। সুজন উঠে দাঁড়ালো। 1 মিনিট দাঁড়াও, আমিও তৈরি হয়ে নেই, বলল লহমা। মানে? তুমিও যাবে নাকি? যাই না, নাকি সুরে আবদারের গলায় বলল লহমা। এই গলায় ওকে কথা বলতে শেষ কবে শুনেছিল মনে করতে পারল না সুজন। যেতে পারো, কিন্তু। না বলো না প্লিজ। গলার স্বর আরো মধুর হলো লহমার। বাড়িতে বসে থাকতে থাকতে কি বোর হচ্ছি, তুমি বুঝতেই পারবে না। ও, লকডাউন চলছে তো, পুলিশ দেখলে আমি দৌড়ে কোনো মতে গলির ভেতরে ঢুকে যেতে পারবো। তোমার যদি কিছু হয়ে যায়? মুখে দুশ্চিন্তা আনলো সুজন। ও বাবা, না, আমি দৌড়াদৌড়ি করতে পারবো না। তুমি একাই যাও, কিন্তু মাংস নিয়ে তাড়াতাড়ি চলে এসো, হ্যাঁ? পাশের ঘরে চলে গেল লহমা। থলেটা ভাঁজ করে পকেটে পুরে বাড়ির সামনের রাস্তায় কয়েক পা হেঁটে দাঁড়িয়ে গেল সুজন। হাতের তালুর মতো পরিচিত এই পাড়াটা যেন আচমকা অপরিচিত বলে মনে হচ্ছে। চারদিক শুনশান। দুপাশের বাড়িগুলোর দরজা তো বটেই, জানালাগুলোও বন্ধ। অনেক কাল আগে একটা ইংরেজি ছবিতে পরিত্যক্ত শহরের যে চেহারা সে দেখেছিল, তার সঙ্গে এই পাড়ার বেশ মিল রয়েছে। নিশ্চয়ই সেই সিনেমার মতো এই পাড়ার মানুষজন বাড়ি ছেড়ে চলে যায়নি। দরজা জানালা বন্ধ করে করোনা থেকে আত্মরক্ষার জন্য এক বুক ভয় নিয়ে ঘরে বসে আছে। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস অবগুণ্ঠন এর 3য় পর্ব। উপন্যাসের বাকি 2টি পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আমাদের পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।